অজ্ঞাত বেওয়ারিশ লাশ। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবির রেকর্ড অনুযায়ী গত 6 বছরে পাওয়া 2 লক্ষেরও বেশি লাশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছিল, যাদের শনাক্ত করা সম্ভব হয়নি। কয়েকদিন কেটে যাওয়ার পর যদি লাশগুলিকে শনাক্ত করা না হয়, তখন এই অজ্ঞাত শবদেহের বিজ্ঞাপন পেপারে দেওয়া হয়। এই ধরনের অজ্ঞাত পরিচয়ের শবদেহকে শ্মশান অথবা কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, এই শবদেহগুলিকে বইবার জন্য লোক পাওয়া যায় না, আর সেই জন্য এই ধরনের লাশ পচতে শুরু করে। অনেক সময় এই শবদেহগুলিকে শ্মশানে পৌঁছে দেওয়ার কাজ করে ড্রাগ এডিক্টরা, যারা কিনা নেশাগ্রস্ত। এরা অল্প কিছু টাকার বিনিময়ে এই ধরনের কাজ করতে রাজি হয়ে যায়। দেশের অনেক মর্গে তাদের ক্ষমতার তুলনায় অনেক বেশি মৃতদেহ রয়েছে। আর যখন কোনো দেহ কেউ দাবি করে, তখন দ্রুত তাকে সেই দেহ দিয়ে দেওয়া হয়। অনেক সময় বেশ কিছু আইনি কাজে ফাঁক থেকে যায়, যেগুলি এসব ক্ষেত্রে পালন করা উচিত। गणेशाय नमः। ओम शुक्राय नमः। ओम दुर्गाय नमः। ओम शुक्राय नमः। ओम शनिश्चराय नमः। ओम वासुदेवाय नमः। অনেক খেয়ে নিয়েছি ভাই, কালকে আর খাবো না। না না, কাল আর খাবো না। আর কটা বাজে রে? আমি এখান থেকে বাস ধরে নিচ্ছি, ঠিক আছে? আমি এখান থেকে বাস ধরে নেবো। আরে সকালে তো যাচ্ছে ভাই, 5টা বাজে, 5টা। হ্যাঁ, তো বাস তো চলেই আসবে এক্ষুনি। আমি এখানে দাঁড়াচ্ছি, চলে যা। ও তো বসে পড়লো, আমরা চললাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আমরা তো হেঁটেই পৌঁছে যাবো। চল চল আসলাম। কালকে সকালে কখন যেতে হবে? সকাল 10টার মধ্যে। যেই হোমওয়ার্কটা দিয়েছিল করেছিলি? না রে ভাই, ম্যাথসের হোমওয়ার্কটা এত কঠিন ছিল না, শেষই করতে পারিনি। অঙ্কের কোশ্চেনটা একটু কঠিন, স্যারকে একটু জিজ্ঞেস করেন। আমারও কঠিন লেগেছিল। ওর মধ্যে 2-3টে কোশ্চেন আমি সলভ করে নিয়েছি। আরে আরে বাপরে, এই তো দেখছি মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। মনে হয় অজ্ঞান হয়ে গেছে। সত্যি অনেক রক্ত বেরোচ্ছে রে। এবার কি করব? একে হসপিটাল নিয়ে যেতে হবে তো। না হলে মারাও যেতে পারে। কিন্তু হসপিটালে কিভাবে নিয়ে যাব? আরে কোনো গাড়িও আসছে না। হ্যাঁ হ্যাঁ, একটা লোকও তো নেই। কি করি বলতো? আঙ্কেল আঙ্কেল, ওই দেখুন ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে আঙ্কেল। ও
ওনার বাসের সঙ্গে ধাক্কা খেয়ে মাথা ফেটে গেছে আঙ্কেল। আঙ্কেল প্লিজ আপনি হেল্প করে দিন না ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। Please, uncle. আঙ্কেল আঙ্কেল প্লিজ প্লিজ আঙ্কেল। সাবধানে, আস্তে আস্তে। যাও বাচ্চারা, তোমরা ভেতরে যাও, যাও। হ্যাঁ, ওঠ। হ্যাঁ যাও, ধরো। হ্যাঁ, আস্তে আস্তে। তোল। যখন আমরা স্কুলে যাচ্ছিলাম তখন আমরা দেখলাম যে বাস থেকে উনি নামলেন, ওই বাসটাই ওনাকে ধাক্কা মারলো, তারপর উনি নিচে পড়ে গেলেন। উনি তাল খাচ্ছিলেন, মনে হলো যেন উনি নেশা করে আছেন। আমরা এই আঙ্কেলের গাড়ি দাঁড় করাই, তারপর ওনাকে এখানে নিয়ে আসি। বাবু তোমরা খুব ভালো কাজ করেছো। এখন আমরা এনা দেখাশোনা করব আর পুলিশকে খবর দিয়ে দেবো। তোমরা এখন স্কুলে ফিরে যাও। ঠিক ঠিক আছে। আছে। শোনো বাচ্চারা, চলো আমি তোমাদের স্কুলে পৌঁছে দিচ্ছি। ইয়ে, চল। কোনো ব্যাপার না, তুমি পিছনে বসো। গোবিন্দ রাজপুত, বাজার থানা, যোধপুর। রক্তে প্রচুর পরিমাণে অ্যালকোহল রয়েছে, মাথায় গভীর ক্ষত রয়েছে আর হার্ট অ্যাটাক হয়েছিল। এমন কোনো জিনিস যেটা থেকে বোঝা যায় ইনিকে, মানে কোনো আইডেন্টিফিকেশন? না, কিছু পাওয়া যায়নি, না কোনো পার্স না মোবাইল। কিন্তু হ্যাঁ, 10 টাকার কয়েকটা নোট পাওয়া গেছে। স্কুলে 3টে বাচ্চা দেখেছিল, যে বাস থেকে নামে সেই বাসেই এ ধাক্কা খায়। ওই বাচ্চাগুলো একে অজ্ঞান অবস্থায় এখানে নিয়ে আসে। যখন আনা হয়েছিল তখনও প্রাণ ছিল, কিন্তু আমরা একে বাঁচাতে পারিনি। সে নেশায় বোধ হয়েছিল। যে বাস থেকে সে নেমেছিল সেই বাসের সঙ্গেই তার ধাক্কা লাগে। স্কুলের 3টি বাচ্চা এটা দেখতে পায় আর তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তবুও এই লোকটাকে বাঁচানো যায়নি। তার কাছে এমন কোনো জিনিস পাওয়া যায়নি যা থেকে তাকে শনাক্ত করা যায়। পেপারে বিজ্ঞাপন দেওয়া হয় যদি কোনো পরিচিত ব্যক্তি বা আত্মীয় স্বজন কেউ থেকে থাকেন তিনি যেন দেহটা শনাক্ত করেন। আর তারপর মৃত্যুর প্রায় 10 দিন পরে গিয়ে এই লাশটি একটি পরিচয় পায়। চলুন, স্যার ডাকছেন। এ বাড়মেরে থাকে স্যার। আমার খুড়তুতো ভাই গোপাল সিং, ও স্ত্রী বাড়িতেই আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত ওকে কিচ্ছু জানাইনি। আমরা বিশ্বাসই করতে পারছি না যে ও চলে গেছে। যোধপুরে কোনো দরকারে এসেছিল? ওর কাজটা চলে গেছিল স্যার। 4 সপ্তাহ আগে ও আমাকে বলেছিল ও কাজ খুঁজতে যোধপুর যাচ্ছে, কিন্তু কে জানে কোথা থেকে ওর মদের নেশা হলো। ইদানিং ও খুব মদ খাওয়া শুরু করে, অনেক টাকা নষ্ট করে ফেলেছিল। শিক্ষিত ছিল স্যার, MBA করেছিল, কিন্তু ওর মাথায় নিজের বিজনেস করার ভূত চেপে গেছিল স্যার। আপনারা
গোপাল আমাদেরও খুঁড়তো ভাই। অনিল এই খবরটা নিউজ পেপারে দেখে। এখন বুঝতে পারছি না ওর বউকে এই খবরটা কি করে দেবো। মাত্র 1 বছর আগেই তো বিয়ে হয়েছিল ওদের। আমরা এখনো ওই খবরটা ওর মাকে বলার সাহস করতে পারিনি। উনি একা মানুষ, গোপালের বাবা তো আগেই মারা গিয়েছেন। গ্রামেও আমরা কাউকে কিছু বলিনি। ভাবলাম কি আগে কনফার্ম তো করিনি খবরটা সত্যি না মিথ্যে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে ওই গোপাল। আপনাদেরকে বডি হ্যান্ডওভার করার আগে কিছু ফর্মালিটিস রয়েছে। ঠিক আছে, আপনারা বডি নিয়ে যেতে পারেন। স্যার পোস্টমর্টমের রিপোর্টটা চাই স্যার, ডেথ সার্টিফিকেট বানানোর জন্য। ওই গোপালের মা আর ওর স্ত্রীর প্রয়োজন পড়বে, নইলে কোনো বেনিফিটসে পাবে না ওরা। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, আপনি অপেক্ষা করুন। থ্যাংক ইউ স্যার। 13ই আগস্ট দাহ করা হয়েছিল স্যার। দেখছি। আধ ঘন্টা লাগবে, আপনি বাইরে বসুন, আমি দেখছি। স্যার, দীপক প্রসাদের মোবাইল আবার চালু হয়ে গেছে। ওতে নতুন সিম লাগানো হয়েছে। কে ইউজ করছে এই ফোনটা? যোধপুর মার্কেট এরিয়ার কপিল শর্মা নামের একজন। একই শহরের অন্য একটি থানা এক নিখোঁজ ব্যক্তির খোঁজ করছিল, আর প্রায় 4 মাস পরে সেই নিখোঁজ ব্যক্তির ফোন আবার চালু হয় কোনো অন্য একজনের নামে, অন্য একটি সিম কার্ডের সাহায্যে। এই নিখোঁজ ব্যক্তির নেশায় বুঁদ হয়ে থাকা ওই ব্যক্তির সঙ্গে কি সম্পর্ক ছিল যিনি বাসের সঙ্গে ধাক্কা লেগে মারা যান? এই দুজনের মধ্যে যোগসূত্রটা কি? কপিল শর্মা? উনি আমার হাজবেন্ড। কেন? উনি কোথায়? বাড়িতেই আছেন। ব্যাপারটা কি? 4445768898। না স্যার, এটা তো আমার নাম্বার নয়। আপনার নামই নেওয়া হয়েছে এই নাম্বার। আচ্ছা, এটা ওই নাম্বারটা না তো যেটা 3 দিন আগে অমিতকে তুমি দিয়েছিলে? আমার মোবাইলটা নিয়ে আসো, আমি চেক করছি। Triple 4566898 এই নাম্বারটাই তো স্যার? হ্যাঁ।
হ্যাঁ স্যার, এই নাম্বারের সিমটাই আমি আমার ভাইপোকে 3 দিন আগে দিয়েছিলাম। কি নাম তার? কোথায় থাকে? অমিত শর্মা, স্টুডেন্ট স্যার, এই পাশেই থাকে। আরে কপিল, এসো এসো। কি হয়েছে? অমিত বাড়ি আছে? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? অমিত, অমিত একবার এদিকে আয় তো। আসছি বাবা। অমিত, এই ফোনটা কোথা থেকে পেলি তুই? কুড়িয়ে পেয়েছি। সে কি? কোত্থেকে পেয়েছিস? আমি আমার স্কুলের কাছ থেকে পেয়েছি। বাবা অমিত, সত্যি করে বলো এটা কোথায় পেয়েছো? বাবা সত্যি করে বলো, কোথায় পেয়েছো এই ফোনটা? সত্যি আমি আমার স্কুলের কাছে পেয়েছি। এটা কি রাস্তায় পড়েছিল? হ্যাঁ স্যার। বাবা অমিত, এটা যার ফোন তাকে আমরা 5 মাস ধরে খুঁজছি। তুমি কি জানো ওই লোকটা এখন কোথায় আছে? অমিত, তুই যদি সত্যি কথা না বলিস ব্যাপারটা খুব খারাপ হবে। কখন থেকে জিজ্ঞাসা করছি, একই কথা বলে যাচ্ছিস। তোকে এই সিম কার্ডটা কপিলের দেয়াই উচিত হয়নি। আপনি বাচ্চাকে বকাবকি করবেন না ওইভাবে। অমিত বাবা, তুমি তো জানো পুলিশকে সবসময় সত্যি কথা বলতে হয়, তাই না? বলো বাবা। স্যার, আমি একটা জিপের ভেতর থেকে পেয়েছি। জিপের মধ্যে থেকে? হ্যাঁ স্যার, এই 4-5 মাস আগের কথা। জুলাইতে আমি আর আমার বন্ধুরা স্কুলে যাচ্ছিলাম, তখনই আমরা একটা অ্যাক্সিডেন্ট দেখি। একটা লোক খুব খারাপভাবে আহত হয়েছিল। তারপর আমরা একটা জিপকে দাঁড় করাই আর ড্রাইভার আঙ্কেলের সাহায্যে আমরা ওকে হসপিটালে নিয়ে যাই। তারপর আমরা সেই জিপে স্কুলে চলে যাই। যখন আমি জিপের পেছনে বসেছিলাম তখনই আমি এই মোবাইলটা ওখানে কুড়িয়ে পেয়েছিলাম। আরে সামনেই তো বেশি মজা, বল ভাই। ঠিক বলেছিস বিবেক, যদি চালাতে পারতাম না তাহলে আরো মজা হতো। যাতে আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হ্যাঁ, পিছনে বসার কি মজা তোরা দুজন বুঝতে পারবি না। আমি সিম কার্ড খুলে ফেলি আর ফোনটা নিজের কাছে রেখে দিই। এই মোবাইলটা হয়তো ওই আঙ্কেলেরই যার অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে? কেপিআর হসপিটাল। এই দেখো, ওই লোকটা মারা যায়, আমরা ওর পোস্টমর্টেমও করি, কিন্তু ওর কাছ থেকে আমরা পরিচয়পত্রের মতো কিছুই পাইনি। তারপর আমরা বাজার থানা পুলিশ স্টেশনে ফোন করি, কিন্তু পরে জানতে পারলাম যে ওই বডিটা কেউ ক্লেম করে নিয়েছিল। এটা কি সেই লোকটার ছবি? স্যার, আমি রেকর্ডস দেখছি। এরই তো ছবি ছাপিয়েছিলাম কাগজে। জানি না কিভাবে সেটা আমাদের নজরে এড়িয়ে গেল। ইয়েস স্যার, একই লোক। ওই বাড়মেরের কোনো অনিল রাঠোর ক্লেম করেছিল, নিজেকে ওর কাজিন বলেছিল, আর মৃত ব্যক্তির নাম গোপাল সিং বলেছিল। কিন্তু এর নাম তো দীপক প্রসাদ, একজন পুরোহিতের ছেলে। শিবেন্দু প্রসাদ খুব ভালো লোক, দীপক তারই বড় ছেলে। মাঝে মাঝে তার সাথে পুজো করতেও যেত। ও তো আমার বাড়িতেও 2-1 বার এসেছিল। তার মানে কোনো ভুল লোক বডিটা ক্লেম করেছে। এই দীপক 29শে জুলাই হারিয়ে যায়, আর ওর বাবা 1 আগস্ট মিসিং ডায়েরি করেন। কি বলবো অশোক বাবু, দীপকের না পুজো পাঠে মন আছে আর নিজের কাজটাও মন দিয়ে ঠিকঠাক করে না,
তার উপরে নেশা করার অভ্যেস। আপনি চিন্তা করবেন না ঠাকুর মশাই, ব্যাপারটা আমরা দেখছি। স্যার 2 দিন হয়ে গেছে দাদাকে পাওয়া যাচ্ছে না। ওই রকম কখনো করে না স্যার, এবার তো চিন্তা হচ্ছে। আচ্ছা, আপনারা কি আমাকে বলতে পারবেন ও কোথায় যায়, কার সাথে যায়? স্যার কোথায় সেটা বলতে পারবো না, তবে হ্যাঁ ওর 2টো বন্ধু আছে, ও ওদের সঙ্গেই সময় কাটায়, কিষান আর নমন। স্যার ওরা ওনার সঙ্গে কনস্ট্রাকশন সাইটে কাজ করতো। কিষান আর নমন, নিয়ে এসো ওদের। স্যার কিষান ও নমন আমাকে বলেছিল যেদিন ও নিখোঁজ হয় তার আগের রাতে ও তাদের সাথেই ছিল। স্যার স্যার কি হয়েছে শুনুন, চল আমার বলছি। কথা, আমি কিছু জানি না স্যার। স্যার এটা কি করছেন স্যার? স্যার আমার কথাটা তো শুনুন। আরে স্যার জানি না বলছি, আমি কিছু জানি না স্যার। চল। সাহেব আমরা 3 জন যোধপুর থেকে একটু দূরে চলে গেছিলাম। সকাল 4টে 4:30 অবধি আমরা একসাথেই ছিলাম স্যার। আর তারপরে যে যার বাড়ি চলে আসি। দীপক বলেছিল যে ও বাসে চলে যাবে। কটা বাজে রে? আমি এখান থেকে বাস ধরে নিয়েছি, ঠিক আছে? আর তারপর ওকে ছেড়ে দিয়ে আমরা চলে আসি। তারপর কি হয়েছিল আমরা কিচ্ছু জানি না স্যার। শেষবার ওখানেই দেখেছিলাম। ও কাজে না আসায় আমরা ওর খোঁজ খবরও নিয়েছিলাম, কিন্তু কেউ ওর ব্যাপারে কিছুই বলতে পারেনি। কিন্তু অনিল রাঠোরের সঙ্গে আরো 2 জন ছিল যারা ওর আত্মীয় বলে পরিচয় দেয়। গোপাল আমাদেরও খুঁড়তুতো ভাই। ওরা বলেছিল গোপাল ওদের খুঁড়তুতো ভাই। পোস্টমর্টেম আর বাকি রিপোর্টও নিয়ে গেছে ডেথ সার্টিফিকেট বানানোর জন্য। The number you have dialed is currently স্যার অনিল, শিবানী আর ওর ভাই 3 জনেরই ফোন বন্ধ। আমার মনে হয় এটা কোনো চক্রের কাজ, অথবা এর পিছনে কোনো উদ্দেশ্য আছে। লাশটাকে ওরা কেন ক্লেম করেছিল সেটা এখনো জানা যায়নি। স্যার আমার কাছে অনিল রাঠোরের বাড়মেরের ঠিকানা আছে। ফোন নাম্বার ভুল দিয়েছে, হয়তো এই ঠিকানাটাও ভুল। আরে কি হলো? আমরা এখানে থাকতে পারবো না। কেন? আমাদের এখান থেকে বেরোতে হবে, তাড়াতাড়ি চলো এখান থেকে, চলো। এই শোনো। হ্যাঁ স্যার, কি হয়েছে? এটা অনিল রাঠোরের বাড়ি, তাই তো? না স্যার, এখানে তো কোনো অনিল রাঠোর থাকে না। পাক্কা এটা ওদের একটা চাল। 12/16 এটাই তো? হ্যাঁ স্যার, ঠিকানা তো এটাই। অনিল রাঠোর গোপাল সিং এর খুঁড়তুতো ভাই, ওই এর ঠিকানাটা দিয়েছিল। গোপাল সিং? হ্যাঁ গোপাল সিং। হ্যাঁ স্যার, এটা তো গোপাল সিং এরই বাড়ি। অনিল রাঠোর তো বলেছিল গোপাল সিং ওর খুঁড়তুতো ভাই, আর ভুল বডি ক্লেম করে। স্যার তা তো আমি জানি না, কিন্তু এখানে গোপাল সিং তার স্ত্রী কবিতার সাথে থাকে। স্যার অনিল রাঠোর গোপাল সিং এর ওয়াইফের নাম কবিতাই বলেছিল। মনে হয় এটা একটা চক্রান্ত, এর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। স্যার হয়তো যে গোপাল সিং এখানে থাকে সেই অনিল রাঠোর সেজে গিয়ে লাশটাকে গোপাল সিং নামে শনাক্ত করে নিয়ে যায়, যাতে নিজেকে মৃত প্রমাণ করতে পারে। দরজা ভেঙে ভেতরে তল্লাশি নাও। সারা ঘরে তল্লাশি চালাও। এই অনিল রাঠোর বড় ঠকবাজ মনে হচ্ছে। স্যার এটা গোপাল আর ওর স্ত্রী কবিতা।
এই লোকটা বেশ ভালোই চাল চেলেছে। কিন্তু ধরা কেন পড়লো না? পেপারস ওয়ার্কের সময়ও কি আপনারা কিচ্ছু বুঝতে পারেননি? স্যার ওই লোকটা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যাই দিয়েছে সব অরিজিনাল মনে হয়েছে। অদ্ভুত ব্যাপার, ওই লোকটা আমাদেরই দেয়া বিজ্ঞাপনের ছবিটা ব্যবহার করেছে, মাফ করেছে, আর হয়তো ওটা দিয়েই ডুপ্লিকেট প্যান কার্ড আর ড্রাইভিং লাইসেন্স করিয়েছে। লোকটা অত্যন্ত ধুরন্ধর। সে নিজেকে অনিল রাঠোর বলে পরিচয় দিয়ে গোপাল সিং এর ম্যারেজ সার্টিফিকেট পেশ করে, যেটা তার কাছে ছিলই, কারণ সে তো নিজেই গোপাল সিং। সেই জন্য এই সমস্ত কাগজগুলো নকল বলে মনেই হয়। এই লোকটা এত বড় একটা ষড়যন্ত্র করলো, এর পিছনে নিশ্চয়ই কোনো একটা ওর উদ্দেশ্য আছে। স্যার হয়তো আমি ওদের উদ্দেশ্যটা জানি। স্যার পোস্টমর্টেমের রিপোর্টটা চাই স্যার, ডেথ সার্টিফিকেট বানানোর জন্য। ওই গোপালের মা আর ওর স্ত্রীর প্রয়োজন পড়বে, নইলে কোনো বেনিফিটসে পাবে না ওরা। বেনিফিটস, সুবিধা, ইন্স্যুরেন্স। নিজেকে মৃত প্রমাণিত করে অ্যাক্সিডেন্টাল ডেথ দেখিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে টাকা আদায় করা। তাহলে তো নিশ্চয়ই কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করেছে। আমাদের এটা জানতে হবে যে গত 5 মাসের মধ্যে গোপাল সিং এর নাম করে কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করা হয়েছে। ওম গণেশায় নমঃ, ওম দুর্গায় নমঃ। বলুন অশোকবাবু, দীপকের কোনো খবর পেলেন? হ্যাঁ পুরোহিত মশাই, খবর পেয়েছি। পুরোহিত মশাই, দীপক আর নেই। আপনারা কি করে জানতে পারলেন স্যার? কি হয়েছে? দাদাকে আপনারা কোথায় পেলেন? তাকে আমরা খুঁজেই পাইনি রাকেশ। দীপক 29শে জুলাই মারা গেছে। এই খবরটা আপনি এতদিন পরে বললেন? আসলে পুরোহিত মশাই, অন্য কোনো লোক বডিটা ক্লেম করেছিল। অন্য লোকে বডি ক্লেম করেছিল মানে? কিছু বুঝলাম না স্যার। মানে কেউ তাকে আত্মীয় পরিচয় দিয়ে বডিটা নিয়ে যায়। কিন্তু কেন? এরকমটা কেউ কেন করবে? ও ও আমার ছেলে ছিল, দীপক আমার ছেলে, এরকমটা কেউ? কোনো অসৎ উদ্দেশ্য ছিল। দীপক যে বাস থেকে নামে সেই বাসেই আহত হয়, হাসপাতালে চিকিৎসা করা হয়, কিন্তু বাঁচানো যায়নি। ওর কাছে কোনো আইডেন্টিফিকেশন ছিল না। যে থানায় কেসটা গেছে তারাই বিজ্ঞাপন দিয়েছিল। কয়েকজন আসে আর তার বডিটা ক্লেম করে নিয়ে যায়। কোন থানাতে? বাজার থানা পুলিশ স্টেশন। ওরা আপনাকে খবর দেয়নি? মানে আপনি তো বলেছিলেন যে আপনি সমস্ত থানায় দাদার ছবি পাঠিয়ে দিয়েছেন। আগে আমি স্বীকার করছি, ভুলটা আমাদের দিক থেকেই হয়েছে। দীপকের দেহটা এতদিনে হয়তো শেষ কাজটা করা হয়ে গেছে। যেমন আমি আপনাকে বললাম যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল, কিন্তু বাজার থানার পুলিশ এই কেসটা তদন্ত করছে। দীপক, বাবা তুই কি করতে চাইছিস? তুমি যেটা করো সেটা নয়, অন্য কিছু করতে চাই বাবা। বাবা আমি যেটা করি সেটা খুব সম্মানীয় কাজ। কিন্তু বাবা আমি এসব পুজো টুজোর কাজ করতে চাই না। আরে বাবা করতে হবে না, কিন্তু কি করবি সেটা তো বল। ভাইকে দেখ, পড়াশোনা শেষ হয়ে গেছে, নিজের দোকান চালাচ্ছে। আর বাবা তুই তো এখনো জানিস না যে তোর জীবনের লক্ষ্যটা কি। আমি আর রাকেশ আলাদা বাবা। হয়তো আমি সেগুলো করে উঠতে পারিনি যেগুলো আমার করা উচিত ছিল, কিন্তু বাবা আমি এখন এটাই জানার চেষ্টা করছি যে আমার লক্ষ্যটা আসলে কি। আমাকে আমার রাস্তা নিজের মতো করে খুঁজতে দাও বাবা। নিজের রাস্তা দেখো বাবা, কিন্তু তুমি যে বিপথে গেছো সেটা কি হবে? সব সময় মদ, উচ্ছৃঙ্খল আচরণ, এটা কি তোমার লক্ষ্য? শুধু তাই তো তোমার জন্য আমার সব থেকে বেশি চিন্তা হয়। দাদা আজ থেকে তুমি আমার দোকানটা দেখো, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। রাকেশ, আমি নিজে কিছু করতে চাই।
জানি না কি, কিন্তু নিজের মতো করে কিছু বাবা। ও খুব কষ্টের মধ্যে ছিল, অনেক অসুবিধে করে চলছিল। ও তো আমার বড় ছেলে ছিল, তাই ওর সমস্ত দুঃখ আমি বুঝতে পারতাম। ও তো রাকেশের মতো সফলতা পায়নি, কিন্তু ও নিজে কিছু করার জন্য চেষ্টা করছিল, তার আগেই ও চলে গেল। বেওয়ারিশ হয়ে চলে গেল। ওর সবই ছিল, ওর নিজের পরিবার ছিল, কিন্তু একটা অনাথের মতন পৃথিবী ছেড়ে চলে গেল। সমস্ত কাজটাই খুব প্ল্যান করে করা হয়েছে। স্যার আরো 4টে ইন্স্যুরেন্স কোম্পানিতে কথা বলা বাকি আছে। স্যার এই 4টের মধ্যে তো অনিল রাঠোর ওরফে গোপাল সিং তো অ্যাপ্লাই করেইছে। অনিল রাঠোরের দুজন আত্মীয় ছিল, তাদের কোনো খোঁজ পেলে? স্যার সোর্স লাগিয়েছি, কিন্তু কোনো খবর নেই। যে লোকটা এত কিছু করে গেল তাকে খুঁজতেই হবে। আমরা একে এত সহজে ছেড়ে দিতে পারি না। এবারে আমরা কোথায় যাব? জানি না, কিন্তু কোথাও না কোথাও তো যেতে হবে। টাকাটা কবে পাবো? সেটাও জানি না কবে পাবো। মনে হচ্ছিল যেন যে ধূর্ত আর নিখুঁত পরিকল্পনা করে অনিল রাঠোর ওরফে গোপাল সিং প্রতারণা করেছিল, তাতে সে পুলিশের হাত থেকে বেঁচে যাবে। তার প্রতারণার পরিকল্পনা দুর্দান্ত ছিল, কিন্তু কিছু ভুলের চিহ্ন রয়ে গিয়েছিল। আর ভাগ্য ভালো যে আজও কোথাও কোথাও কাজের জায়গায় মূল্যবোধ, ওয়ার্ক এথিক্স অবশিষ্ট আছে, যারা এমন চিহ্নগুলো দ্রুত বুঝে যায়। হ্যাঁ স্যার, কেসটা এখনো কোর্টেই আছে। হ্যাঁ, এক মিনিট। গোপাল সিং, বয়স 25 বছর, বারমেরের বাসিন্দা, আর নমিনি হলো ওনার মা রূপমতি। কেস কত দূরে গিয়েছে? এখনো 2টো হিয়ারিং হয়েছে স্যার। আরজি এসেছিল আগস্ট 2011 শেষের দিকে। অ্যাক্সিডেন্ট কেস ছিল স্যার। আর মেডিকেল রিপোর্ট অনুযায়ী ওই লোকটা নেশা করেছিল স্যার। অ্যাক্সিডেন্ট কেসে কিছু ডিসপিউট থাকেই স্যার, তাই আমরা কেস করলাম। গোপাল সিং এর 60 লাখের ইন্স্যুরেন্স আছে স্যার। মৃত্যু দুর্ঘটনায় হলেও লোকটা কিন্তু নেশাগ্রস্ত ছিল স্যার। আমরা একবার কেসটার ফাইলটা দেখতে চাই। শিওর স্যার, আমি ফাইল নিয়ে আসছি।
স্যার ফাইলে কোনো গন্ডগোল আছে নাকি? এই লোকটা গোপাল সিং, যার ছবি লাগানো রয়েছে, ও একটা ফ্রড। আমরা একটা বেওয়ারিশ লাশের ছবি দিয়েছিলাম কাগজে। ও সেটা দেখে এখানে এসে নিজেকে অনিল রাঠোর বলে, আর ডেড বডিটাকে নিজের খুঁড়তুতো ভাইয়ের বলে নিয়ে যায়। ওর ক্রিয়াকর্ম করে, ডেথ সার্টিফিকেট তৈরি করে, আর নিজেকে মৃত প্রমাণিত করে ইন্স্যুরেন্স ক্লেম করে। ও গড! তাহলে যে ডেড বডিটা আপনারা পেয়েছিলেন সেটা আসলে কার ছিল? কোনো একজন পুরোহিতের ছেলে, দীপক প্রসাদের, এরই বয়সী। চেহারা, বয়স, গঠন সবকিছু ম্যাচ করে গিয়েছিল ওই গোপাল সিং এর সঙ্গে। কেননা ডেথ সার্টিফিকেটে কোনো ছবি থাকে না, পোস্টমর্টেম আর অন্যান্য রিপোর্টের ছবি বদলে দিয়েছিল। এ তো বিশাল বড় ফ্রড স্যার। আর তার উপর এবার শিক্ষিত, সফটওয়্যার কোম্পানিতে জবও করতো। ক্লেমের টাকা এখনো পাইনি তো? না স্যার, নেক্সট হিয়ারিং জানুয়ারি 2012-তে। সেদিন কার আসার কথা? ওর মা, যিনি ওর নমিনি। ও আজমেরের সেই একই অ্যাড্রেস দিয়েছে দেখছি। এটা স্বাভাবিক স্যার, ওই ঠিকানাটাই ব্যবহার করবে যাতে আদালতের নোটিশ ওখানেই পৌঁছায়। মা, ছেলে, বউ তিনজনই যুক্ত হতে। শোনো স্যার, ওই কোম্পানিতেও খোঁজ নাও যেখানে ও চাকরি করতো। স্যার, রূপমতী দেবীর যিনি লয়ার তাকে আমি চিনি। কে সে? চন্দ্রেশ আগরওয়াল। গোপাল সিং 2011 অগস্ট মাসে এই চাকরিটা ছাড়ে। 3রা আগস্ট 2011-তে রেজিগনেশন লেটারটা দেয়। আগে রূপমতী দেবী আমার ক্লায়েন্ট, আর আমি ওর ইন্স্যুরেন্স কেস দেখছি। সবসময় একাই আসেন? আগে সেপ্টেম্বর আর অক্টোবরে হিয়ারিং ছিল। ব্যাপারটা কি বলুন তো? উনি যে মৃত ছেলের ইন্স্যুরেন্স ক্লেম করছেন সে একটা ঠক। সে বেঁচে আছে। ওরা একটা বেওয়ারিশ লাশ জোগাড় করে, ফলস কাগজ তৈরি করে নিজেকে মৃত প্রমাণ করে। আমি এসবের কিছুই জানি না। ওই মহিলা বার্মেরের অ্যাড্রেস দিয়েছে, আর কন্ট্যাক্ট নাম্বারটা ওর বৌমার। আমি ওই রূপমতির সঙ্গে দেখা করতে চাই। আগে আমি গোপাল সিং এর মাকে এখানে অনেকবার দেখেছি। মানে উনি এখানে থাকেন না? জানো কোথায় থাকে? উনি বিধবা, ভাইয়ের সাথে গ্রামের বাড়িতে থাকেন। কিন্তু আপনি যে ফটোটা দেখাচ্ছেন সেটা কিন্তু ওনার না। কি? ইনি গোপালের মা রূপমতী নন। থ্যাংক ইউ, পরে যোগাযোগ করব। আর হ্যাঁ, মনে রাখবেন এটা একটা ফ্রড কেস। বলার জন্য ধন্যবাদ। হ্যাঁ শোনো, রূপমতির উকিলের থেকে ওর নম্বরটা পেয়ে গেছি। স্যার, এই যে মহিলা রূপমতী, এও নকল, ও তো অন্য কেউ। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আমি গোপাল সিং এর প্রতিবেশী থেকে জানতে পেরেছি যে গোপাল সিং এর মা ওর ভাইয়ের সঙ্গে রাজনগর গ্রামে থাকে। এরা তো প্রচন্ড ধূর্ত দেখছি, কিন্তু সবার আগে আমাদের ওই নকল ধূর্ত মাকে ধরতে হবে। হ্যালো, কে বলছেন? আগে কুসুম বলছি, বলুন কি কাজ আছে? কুসুম দেবী, আপনার নম্বরটা লাকি ড্রতে উঠেছে। আমাদের সার্ভেতে আপনার নম্বরটা প্রাইজের জন্য সিলেক্ট হয়েছে। আপনার প্রাইজটা কুরিয়ারে পাঠাবো। প্লিজ আপনার অ্যাড্রেসটা বলবেন? আচ্ছা, কি প্রাইজ আছে? আরে এসব কি জালিয়াতি হচ্ছে? আমায় তো বলা হয়েছিল প্রাইজ পাবো। নিশ্চয়ই প্রাইজ আপনি নিশ্চয়ই পাবেন। সবে তো খেলা শুরু। সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিলেই আপনি প্রাইজটা পেয়ে যাবেন। পাবেন, নিশ্চয়ই পাবেন। প্রথম প্রশ্ন, গোপাল সিংকে কোথায় পেলেন? গোপাল সিং? কে গোপাল সিং সাহেব? গোপাল সিং ওরফে অনিল রাঠোর, যার মা সেজে আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে বোকা বানাচ্ছেন। এবার বুঝতে পেরেছেন? ও হ্যাঁ হ্যাঁ সাহেব, ওর নম্বর আছে আমার কাছে, কিন্তু ওর ফোনটা হয়তো খারাপ। আমিও তো 1 সপ্তাহ ধরে জানার চেষ্টা করছি কোর্টের পরের হাজিরাটা আবার কবে, কিন্তু ফোনই তুলছে না ও। তার মানে আপনি ওর নকল মা হওয়ার নাটক করছিলেন? সাহেব, আমি একজন গরিব বিধবা মানুষ, ছোটখাটো কাজ করে নিজের দিন চালাই। ওর সাথে আমার কোর্টের বাইরে দেখা হয়েছিল, নিজে এসেছিল আমার কাছে।
কুসুম দেবী, আগে একটা বিমার কেস আছে। তা আমার কাছে কি চান? আমি চাই যে আপনি কোর্টে আমার মা হয়ে হাজিরা দিন। ঠিক আছে, কিন্তু প্রত্যেক হাজিরায় 2000 টাকা করে লাগবে। হ্যাঁ ঠিক আছে, আসুন আমি আপনাকে বুঝিয়ে দিই ব্যাপারটা কি। আসুন। সাহেব, ও আমায় টাকা দিচ্ছিল, আর আমার টাকার দরকারও ছিল, সেই জন্য ও যেমন বলেছে আমি করে গেছি। আর তুমিও এই জালিয়াতিতে জুড়ে গেলে। সাহেব, এতে আমার কি দোষ? আমি তো শুধু মা হয়েছিলাম না, আর কিছু তো করিনি। এই যে বড় বড় নেতারা, অফিসাররা এত কিছু করে, এত 420 করে, ওদের তো কেউ ধরে না, শুধু গরিবদেরই ধরবেন নাকি? আগে আপনারা কাকে খুঁজছেন? রূপমতী দেবীর সঙ্গে। হ্যাঁ, আমি রূপমতী। হে ভগবান, হে কি করলো আমার ছেলে, আর কেন করলো? সমস্ত কথা তো আমরা তখনই বুঝতে পারবো যখন আপনার ছেলেকে খুঁজে পাবো। এখন অবধি যেটা আমরা বুঝেছি, ও বিমার টাকার জন্য এসব করেছে। আমার ছেলে এরকম করতেই পারে না। রূপমতী দেবী, আপনি শুধু এটা আমাদের বলুন, আপনার ছেলে কোথায় লুকিয়ে থাকতে পারে? আর ওর খুড়তুতো ভাই বোন ধরম আর শিবানীকে আমরা কোথায় পাবো? ধরম আর শিবানী তো যোধপুরে থাকে, আর গোপালের ব্যাপারে ওরাই বলতে পারবে। যোধপুরে কোথায়? গোপাল সিং কোথায়? সত্যি জানি না স্যার, জানি না ও এখন কোথায় আছে। আমি ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তোমরা দুজনেই এই ঘটনায় ওই গোপালের মতোই অপরাধী। নিয়ে যাও এদের, আর ভালো মতো যত্ন আত্তি করো। না না স্যার, স্যার আমি জানতাম না যে ও ফ্রড করতে চাইছে। স্যার আমিও কিছু জানতাম না স্যার। স্যার, অফিসের প্রথম দিন ওর ফোন আসে আমার কাছে, বলল ওর কাছে কোনো প্ল্যান আছে টাকা কামানোর। স্যার গোপালের ইচ্ছে ছিল সে নিজের বিজনেস শুরু করবে, তার জন্য ওর টাকার দরকার ছিল। ও আমায় বলল ওর সাথে থানায় যেতে, ও যেমনটা বলবে তেমনটা করতে। ওর কথাতে যেন সায় দিই স্যার। ও যদি বলতো কুয়োতে ঝাঁপ দিতে, দিতে তুমি? দুগ্ধপোষ্য শিশু তোমরা। আমরা এটা তো জানতাম যে ও কোনো প্ল্যান করছে, কিন্তু এক্স্যাক্টলি জানতাম না সেটা কি। ও আমাদের কিছু টাকা দেবে বলেছিল। আরে ভাই, এটা তো মিথ্যে, ফ্রড ভাই। 1 সপ্তাহ হয়ে গেছে, বডিটা এখনো কেউ ক্লেম করেনি, আর আমার মনে হয় না কেউ ক্লেম করবে বলে। কিন্তু তবুও যদি আমি তোকে 3 লাখ টাকা দিয়ে দেই, তখন তো তোর এই কিন্তু, কেন, কোথায়, কিভাবে বন্ধ হবে তো। তুমি বডিটা নিয়ে কি করবে গোপাল? আমি এই বলে বডি নেবো যে এটা আমার কাজিন গোপালের। কি? আরে বোঝার চেষ্টা করো, আমি নিজেকে মৃত প্রমাণ করে বিমার 60 লাখ টাকা নিয়ে নেব। এটা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ। এই দেখো, এর বয়স 25 বছর, আমার বয়সও 25 বছর। তুমি উইটনেস হয়ে আমার সঙ্গে চলো, বডিটা পেতে সুবিধা হবে। তারপর দাহ করে দেবো, আর ইন্স্যুরেন্স কোম্পানির কাছে টাকা ক্লেম করব। যা টাকা আসবে তার থেকে 3 লাখ টাকা তোমার। দেখো, তোমার ভাই তো রাজি হয়ে গেছে, তুমি বলো। যদি ফেঁসে যাই তাহলে? আরে ফাঁসার কোনো চান্সই নেই। 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো বডিটা কেউ ক্লেম করেনি। আমার তো মনে হচ্ছে বডিটা বেওয়ারিশ। খুব সহজ কাজ। কবিতা ইন্স্যুরেন্স ক্লেম করবে তো? মা করবে। অ্যাকচুয়ালি মাই নমিনি, আমার বিয়ের আগে ইন্স্যুরেন্সটা করিয়েছিল। তোমার মা জানে এই ব্যাপারে? আরে মার কাছে এসব ব্যাপার খুবই কমপ্লিকেটেড, মা এসব ঝামেলায় যাবে না। হ্যাঁ, কিন্তু চেক মায়ের নামেই হবে। যখন চেক আসবে তখন বলে দেবো বিমার বোনাস এসছে, এটা বলে টাকা নিয়ে নেব। স্যার, আমরা বুঝতে পারিনি যে আমরা এরকম একটা কিছু করব। তোমরা দুজন তো এই ঝামেলায় জড়িয়ে পড়েইছো। এবার তাড়াতাড়ি বলে দাও, ওই গোপাল সিংকে আমরা কোথায় পাবো? আর ওর স্ত্রী কবিতা, তাকে কোথায় পাবো? কবিতা আজমিরের এক বিধবা মহিলা। একবার গোপাল সিং আজমির গেছিল, তখন ওদের দেখা হয়, তারপর তারা বিয়ে করে।
সিং। স্যার আমি জানি না গোপাল কোথায় আছে। কবিতা, আমরা জানি যে তুমি তোমার স্বামী গোপাল আর ওর খুড়তুতো ভাই বোন একটা প্ল্যান করেছো। একটা বেওয়ারিশ বডি জোগাড় করে তার সৎকার করে গোপাল সিংকে মৃত প্রমাণ করেছো। আর এই পুরোটাই একটা বীমা কোম্পানিকে ধোঁকা দেওয়ার জন্য করেছো। ব্যাপারটা কি কবিতা? তুই 1 মাস আগে চলে এলি আর কেন সেটাও বললি না। তারপর গোপাল এলো, আবার চলেও গেল, তারপর ও আর ফিরেও এলো না। আচ্ছা কি হচ্ছে বলতো এসব? কবিতা, তুমি যদি জানো তোমার স্বামী কোথায় আছে আর তুমি সেটা আমাদের না বলো, তাহলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়বে তুমি। স্যার আমি সত্যি জানি না ও কোথায় আছে। আমি এটাও জানি না ও কেন এসব করছে। আমি ওকে আগেই বলেছিলাম যে বেশি লোভ করা ভালো নয়, যা আছে যথেষ্ট। কিন্তু জানি না কেন ও বড় কিছু একটা করার চেষ্টা করত, অনেক টাকার স্বপ্ন দেখতো। আমি ওকে বলেছিলাম যে জালিয়াতি করে আমরা কিছুই পাবো না, কিন্তু আমার কোনো কথাই শোনেনি। কবিতা, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, গোপাল কোথায়? স্যার আমি সত্যিই বলছি আমি জানি না ও কোথায় আছে। হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে ও আমাকে ফোন করে। লাস্ট ফোন কবে করেছে আর কোথা থেকে? প্রায় 1 সপ্তাহ আগে, যোধপুর থেকে। তোমার মোবাইল নাম্বার? এই কবিতাকে গ্রেপ্তার করলে গোপালকে কিছুতেই ধরা যাবে না। স্যারের নাম্বারটা ট্র্যাকিং এ দিয়ে দিই, হয়তো আলাদা আলাদা নাম্বার ইউজ করছে। আর এই মহিলাকে বুঝতেও দেবো না যে আমরা ট্র্যাক করছি। আইডিয়াটা খারাপ না। এই মহিলার উপর যদি আমরা নজর রাখি, গোপাল ঠিকই ধরা পড়বে। এই কবিতাকে গ্রেপ্তার করলে গোপালকে কিছুতেই ধরা যাবে না। স্যারের নাম্বারটা ট্র্যাকিং এ দিয়ে দিই, হয়তো আলাদা আলাদা নাম্বার ইউজ করছে। আর এই মহিলাকে বুঝতেও দেবো না যে আমরা ট্র্যাক করছি। আইডিয়াটা খারাপ না। এই মহিলার উপর যদি আমরা নজর রাখি, গোপাল ঠিকই ধরা পড়বে। নাম্বার ট্রেস করে পাওয়া গেছে যে বেশিরভাগ কলই আজমেরের ল্যান্ডলাইন থেকে করা হয়েছে। এর মাঝে ও কবিতার সঙ্গে দেখা করতে এসেছিল? না স্যার, আর না ও স্ত্রী ওর সঙ্গে দেখা করতে গেছে। ও স্ত্রীর উপরে আমরা সবসময় নজর রাখছি। আমাদের যে কোনো ভাবে ওকে ধরতে হবে। এর আগেও আমাদের একটা বড় ধোঁকা দিয়েছে আর আমরা কিচ্ছু করতে পারিনি। 3 মাস কেটে গিয়েছিল, কিন্তু গোপাল সিং এখনো পুলিশের হাতে ধরা পড়েনি। যদিও ওর উদ্দেশ্য পুলিশ সম্পূর্ণভাবে জেনে গিয়েছিল, কিন্তু পুলিশ গোপালকে কিছুতেই ধরতে পারছিল না। হ্যালো কবিতা, আমি গোপাল বলছি। গোপাল, কোথায় আছো তুমি? বাড়ি ফিরে এসো। আজমেরে আছি আমি। জানি যে পুলিশ ওঁত পেতে বসে আছে, বাট কি করব, কিভাবে আসবো? কিন্তু গোপাল, তুমি কতদিন পালিয়ে বেড়াবে? জানি না কবিতা। ব্যাস, অনেক হয়েছে, এবার বাড়ি চলে এসো। আমি আসতে পারবো না কবিতা, কিন্তু প্লিজ আমার একটা কাজ করে দাও। কি? আমার টাকা শেষ হয়ে গেছে, টাকার দরকার। কি করে দেব তোমাকে? পুলিশ আমার উপর নজর রাখছে। তুমি আগেরবার ফোন করে তো আমাকে এটাই বলেছিলে। আমি জানি, কিন্তু আমার পকেটে একটা পয়সাও নেই। ধর্মা শিবানী তো পুলিশের হেফাজতে, আর মায়ের ওপরেও পুলিশ নজর রেখেছে। তবে তুমি বলো আমি কি করব? পুষ্কর রোডের পেছনে যে একটা ফাঁকা রাস্তা আছে না, ওখানে একটা মন্দির রয়েছে। তুমি ওখানে 4টের সময় চলে এসো। আর একটা কথা শোনো, কাউকে এসব কিচ্ছু বলার দরকার নেই। ঠিক আছে। কবিতা প্লিজ আসবে, কিন্তু টাকার খুব প্রয়োজন।
অশোকবাবু ফোন করেছিলেন। বর্দার বডিটা যে ক্লেম করেছিল সে ধরা পড়েছে। সে ইন্স্যুরেন্সের একটা টাকাও পায়নি, যার জন্য সে এত কিছু করেছে। আমার কাজ আমার কাছে একঘেয়ে হয়ে উঠেছিল স্যার। আমি নিজে কিছু শুরু করতে চেয়েছিলাম, লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, অনেক কিছু করলাম, কিন্তু পেলাম না। ইন্স্যুরেন্সের উপর যে টাকা পাওয়া যায় সেটা খুবই কম, তা দিয়ে কিছুই হবে না। আমার ডিপ্রেশন বেড়েই চলেছিল স্যার। সবসময় এটাই ভাবতাম যে এতগুলো লোক ফ্রড করে কত সহজে বেঁচে যায়, কখনো ধরা পড়ে না। হয়তো তুমি তাদের কথা শোনোনি যারা ধরা পড়ে। আমার মনে হয় তুমি তাদের দলে যারা ধাক্কা না খেলে বুঝতে পারে না। যতক্ষণ না নিজের হাত পুড়ছে ততক্ষণ বুঝতে পারে না আগুন গরম। মনে হয় এবার তুমি বুঝতে পেরেছো। আমি তো সবসময় এটাই ভেবেছিলাম যে এই বডিকে কেউ কখনো ক্লেম করবে না, তাহলে একে আমার নাম দিয়ে দিই, তবে ইন্স্যুরেন্সের সব টাকা আমি পেয়ে যাব। আমি একটা নতুন বিজনেস শুরু করতে পারবো, নিজের জীবন গড়তে পারবো। একটা লাশের ওপর ভিত্তি করে জীবন গড়ে তুলবে ভেবেছিলে? কি আশ্চর্য ভাবনা। কিন্তু তুমি এই কথাটা শোনোনি গোপাল, যে অন্যায়কে আশ্রয় করে শুরু করা জীবন বেশি দূর এগোয় না? ঠিকই বলেছেন স্যার, কিন্তু এটাও তো সত্যি। আমি ওই বডিটা ক্লেম করার পর যদি ওই বডিটার আসল পরিচয় না জানা যেত, তাহলে বিমার টাকা আমি পেয়ে যেতাম। পুলিশ এই মামলা চার্জশিট 2012 অক্টোবরে দায়ের করেছিল, কিন্তু এই কেসে মামলা এখনো শুরু হয়নি। জালিয়াতি, জোচ্চুরি, 2 নম্বরই কখনো কোনো কাজে আসে না। মানুষ যতই উদাহরণ দিক না কেন যে কেউ এই ধরনের ফ্রড করে আইনের চোখকে ফাঁকি দিতে সফল হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের মানুষদের ক্ষতিই হয়েছে। এটা কোনো ঈশ্বরের বিচার নয়, এটা একটা সোজা সাপটা সত্যি। আপনি কষ্ট করে রোজগার করা 10 টাকাও গর্ব করে খরচ করতে পারেন আর তার মূল্য বোঝেন। অন্যদিকে বেইমানি করে রোজগার করা 1000 টাকাও আপনাকে সেই অনুভূতি কখনো দিতে পারে না। সবাই না হলেও কমপক্ষে আমাদের মতো সাধারণ নাগরিক সৎ পথে রোজগার করা 10 টাকায় একটা আনন্দ পায়, হয়তো সেই টাকায় তার প্রয়োজনই মেটে না। বেওয়ারিশ দাবিহীন লাশের যে দুরবস্থা, তার দায় কি আমাদের দেশের বিশাল জনসংখ্যার, নাকি এর কারণ আমাদের এখানে নিরুদ্দেশের কমপ্লেন হওয়ার পর তার তদন্ত আর রেকর্ড ভালোভাবে না রাখতে পারার এই অব্যবস্থা, নাকি মামলাগুলোকে শেষ করার ইচ্ছের অভাব, নাকি বেসিক ব্যবস্থারই এখানে অভাব আছে, যাতে মানুষ মারা গেলে তাকে একটু সম্মান, একটু ডিগনিটি দেখাতে পারে? কিছু লোক তর্ক করবেন যে আমাদের এখানে জীবন্ত মানুষের সম্মান নিয়ে বাঁচবার যথেষ্ট ব্যবস্থা নেই, সেখানে মরা ব্যক্তিকে নিয়ে কে ভাববে? এই যুক্তি একদম অন্তঃশ্বাস শূন্য। আমাদের দেশের জনসংখ্যা চিরকালই সময়ের অনুপাতে একটু বেশি, কিন্তু আমাদের পরিকল্পনাগুলো কি দেশের ভবিষ্যতের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল? বা আমরা যে সময় জীবন কাটাচ্ছি সেদিকে নজর রেখে কি তৈরি করা হয়েছিল? সেটা প্রাথমিক পরিকাঠামোর কথা হোক বা সুযোগ সুবিধার, আমরা সর্বদা সময়ের থেকে পিছিয়ে থেকেছি, আর এটাই সত্যি। আর আমাদের এই খামতিগুলো পূরণ করার জন্য আমাদের কাছে অনেক অজুহাত আছে, অভিযোগ আছে বেকার, অযোগ্য, অকর্মণ্য প্রশাসনের বিরুদ্ধে। আমাদের ভাবার দরকার আছে, যা কিছু দাবিহীন সেগুলোকে সামনে রাখতে হবে, কারণ সেগুলোর ভুল ব্যবহার হতে পারে। আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে দেশের জন্য আমাদের দায়িত্ব যেন বেওয়ারিশ না হয়ে থাকে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল ডেস্ক থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সমাজ, প্রশাসন, তাদের বিরুদ্ধে শুধু অভিযোগই নয়, তাদের প্রতি আমাদের কিছু দায়িত্বও আছে, আর সেগুলো পূরণ করুন। জয় হিন্দ।